আসসালামু আলাইকুম। ভেজাপড়ি তৃতীয় পর্ব। সোয়ানার হঠাৎ মনে পড়ল যে তার ডানাগুলো যে বৃষ্টিতে ভিজেছে সেই দিকে তার খেয়াল নেই। আমার ডানা বৃষ্টিতে ভিজে গেছে, সোয়ানার সাথে ভিজে গেছে, ওর ডানাগুলো ভিজে একদম জপজপে হয়ে আছে। সোয়ানা পরি হিসাবে এখন অনেক ছোট, আগুন, বৃষ্টি বা কোনো প্রকৃতির দুর্যোগে উঠতে পারে না। তাই বৃষ্টিতে ভিজে যাওয়া ডানা দেখে ভয় পাচ্ছে সে। কি হয়েছে? আমার ডানা তো একদম ভিজে গেছে, এখন আমি ফিরবো কিভাবে? ও, বৃষ্টি প্রায় থেমে গেছে। রেহানা মাথায় চট করে একটা বুদ্ধি আসলো সোনার। হ্যাঁ, আমার সাথে আসো, তোমার ডানা শুকোনোর ব্যবস্থা করছি। তুমি? হ্যাঁ চলো। কিন্তু কিভাবে? আরও চলো না। সোনাকে নিয়ে চোচালা সেই ঘরটার যাই। রেহান ঘরের ওই দিকটা পড়ে থাকা কিছু কাঠ নিয়ে আগুন জ্বালাই। রেহান আগুন রেডি। কি হবে আগুন দিয়ে? আগুনের পাশে বসো, এতে করে তোমার ডানাও শুকিয়ে যাবে আর বৃষ্টিতে ভেজা ঠান্ডাটাও কমবে। বাহ রেহান, কি বুদ্ধি তোমার! প্রথমবারের মতো সোয়ানার কণ্ঠে রেহানের নাম শুনতে খুব ভালো লাগে তার। আগুনের আলো সোয়ানার মুখে গিয়ে পড়েছে। ইস, কত সুন্দর লাগছে সোয়ানাকে রেহান যেন বার বার ভিন্ন রূপে আবিষ্কার করতে থাকে। আলো পড়ে তার চোখগুলো যেন নীলচে আভাস মোহ করেছে। রেহানা শোনো। হ্যাঁ বলো। কাছে আসো। আরো কাছে আসো। জোর হুকুম মহারানী। সোয়ানা রেহানের গাল দুটো ধরে টেনে দিতে থাকে। এই কি করছো রেহান? তুমি এত বড় হয়েছো, তবুও তোমার গালটা কেমন গোল গোল, দেখলে মন চাই টেনে দিই। উফ, ব্যথা পাচ্ছি তো। আরো গাদা, এটা তোমাকে আদর করছি। ও এইভাবে গাল টেনে বুঝি আদর করে? করে দরকার হলে গাল টেনে ছিঁড়ে ফেলবো। আমার অনেক দেরি হয়ে গেছে, তুমি এখন ফিরে যাও। আমারও ডানা শুকিয়ে গেছে বলে সোয়ানা উড়ে গেল তার বাড়ির দিকে। পরের দিন রাতে রেহান পুকুর পাড়ে কেমন যেন আনমনে বসে আছে। চাঁদ ছিল, চাঁদের আলোতে পুকুরের পানি দেখছিল আর ভাবছিল, আমার জীবনটা কেমন। বাবা মার আদর ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা পাইনি, সেটাও আর নেই। আমার তো একটা মন আছে, কাউকে মন উজাড় করে ভালোবাসতে ইচ্ছা করে কারো সাথে। পাশাপাশি হাত ধরে হাঁটতে হচ্ছে ইচ্ছা করে সত্যি খুব একটা। আমি আরো কিছু ভাবতে যাচ্ছিল রেহান, হঠাৎ একটা শব্দে চমকে হয়ে এদিক ওদিক তাকায় রেহান, কিন্তু কিছু দেখতে পেল না। নাকি বকুলের জ্ঞানটা আবার লাগলো। কাকে খুঁজছেন মহারাজ? আমাকে? পিছন থেকে সোয়ানা বলল। রেহান পিছনে তাকালো। সোয়ানার পিছনে একটা গাছের সাথে হেলান দিয়ে কোমরের পিছনে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময়ী হাসি আর চোখ মায়াবী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। খোলা চিকন কোমরে এক অংশ দেখা যাচ্ছে, যেন মাতাল লাগলো নিজেকে মনে। অজান্তে আমি সোয়ানার প্রেমে পড়ে গেলাম। কারো প্রেমে পড়ার জন্য কয়েকটি মাত্র মুহূর্তে যথেষ্ট, কথাটি আসলে সত্যি। এইভাবে কি দেখছো? তুমি সত্যিই পড়ি, তাই না? হ্যাঁ। তাতে কি পেতনি? আরও নাও। হাহা বলে হেসে দিলাম। একটু ভয় হচ্ছে নাকি তোমার? প্রথম দিকে একটু হয়েছিল, এখন হচ্ছে না। কেন? এত সুন্দর পরী দেখলে কি ভয় হয় কারো? তাহলে কি হয় গো? প্রেম করতে ইচ্ছা হয়। আমার লজ্জা লাগছে, কিন্তু পরীদের লজ্জা হয়? হয়তো। আর কি হয় শুনি? জন্ম, মৃত্যু, বিয়ে, প্রেম, ভালোবাসার লজ্জা, বিচ্ছেদ, তোমাদের মতো সব হয়। বুঝলাম। আচ্ছা, তোমার কি মন খারাপ রেহান?
অনেক। কেন? জানি না। আমি জানি কেন। আচ্ছা, যাবে আমার সাথে? কোথায়? ঘুরতে এত রাতে? হ্যাঁ, চলো, তোমার মন ভালো হয়ে যাবে। আজ থেকে তোমার মন ভালো করার দায়িত্ব আমার। যাব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আবার ফেরত নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এবার তো যাবে, চলো তাহলে। রহস্যময় মিষ্টি হাসি দিয়ে সোয়েনা আমার কাছে এসে হাত ধরে উঠালো আমাকে। ওর স্পর্শ পেতেই নিজেকে পাখির পালকের মতো হালকা মনে হলো। তাকালাম সোয়ানা নীলাভ মায়াবী ও চোখের দিকে। নিশা ধরে গেল যেন। সাঁ করে পিঠের পিছনে থেকে ঈগল পাখির মতো বড় বড় দুটি নীল পালকের ডানা বেরিয়ে এলো। বিশাল ডানা জোড়া উপরের দিকে মেলে ধরল সোয়ানা। সজোরে ঝাপটায় মারল নিচের দিকে। ডানা জোড়া ঈগল পাখির মতো আমাকে নিয়ে এক ঝটকায় উঠে গেল প্রায় 50 হাত উপরে। ভয় পেলাম আমি। আমার মন হলো আমি স্বপ্ন দেখছি আর এখনই তা ভেঙে যাবে, কিন্তু ভাঙলো না। এটা যে সত্যি ঘটছে আমার সাথে। ভয় পেও না তুমি, আমি আছি তো, কিছু হবে না তোমার। সোয়ানা বলল আমায়। হাজার হাজার মাইল দূরে যেন উড়ে চলেছি। সাদা সাদা মেঘমালাগুলো শরীরের সাথে ধাক্কা খেয়ে সরে যাচ্ছে। নিচে তাকালাম, নিচেই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শহর বন্দর, নগরের অনেক আলো শিখা দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আলোগুলো। আরও কিছুক্ষণ পরে চাঁদের আলোয় ঝলমল করা বিশাল সমুদ্রের জলরাশি দেখতে পেলাম। অপরূপ সেই দৃশ্য। ভয় কেটে গিয়ে অদ্ভুত এক ভালো লাগা শুরু হলো। উপভোগ করতে লাগলাম সব কিছু। কিছুক্ষণ পরে কেমন যেন ঘুম ঘুম লাগছে। কখনো যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। ঘুম ভাঙার মিষ্টি কণ্ঠে গানের সুরে নিজেকে আবিষ্কার করলাম সাগরের তীরে। দীর্ঘ লম্বা ও উঁচু প্রাচীরের এর উপরে দেখলাম সোয়েনার কোলে মাথা রেখে আমি শুয়ে আছি। বকুল ফুলের গন্ধে চারিদিকে মৌ মৌ করছে। আসমানে জ্যোৎস্না ভরা সাথে পূর্ণ চাঁদ আর সাগরের ঢেউগুলো তীরে এসে আছড়ে পড়ছে। মোহনীর অতি প্রাকৃতিক পরিবেশ। আমরা কোথায়? ধারণা করো তো কোথায়? উঠে বসে ভালো করে লক্ষ্য করলাম চারিদিকে। হঠাৎ করে মাথায় আসলো দ্য গ্রেট ওয়াল এর কথা। উত্তেজনা তুতলাতে বললাম সোয়ানাকে, ছি ছি ছি, চীনের প্রাচীর। হ্যাঁ, এই সেই চীনের প্রাচীর, যার সাথে জড়িয়ে আছে হাজার বছরের পুরানো ইতিহাস। আমি স্বপ্ন দেখছি না তো? কিছুটা অবাক হয়ে বললাম। বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখো। আমি আলতো করে হাত দিয়ে সোনার গাল স্পর্শ করলাম। ওর নীলাভ চোখের চোখ রাখলাম। ও একটু লজ্জা পেল, আর সাথে সাথে ওর শরীর থেকে নীল আলোর আভাটা যেন আরও তীব্রত হলো তাতে। অজানা আগ্রাসনে কিছুটা এগিয়ে গেলাম ওর দিকে। সোনা, হ্যাঁ বলো আমাকে। ধন্যবাদ সকলকে। প্লিজ কমেন্ট করা জানাবেন কেমন লাগলো, আর পরবর্তী পর্ব শিগগিরই দেওয়া হবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। বেজাপুরি চতুর্থ পর্ব। সোহানা, হ্যাঁ বলো না আমাকে। তারপরে কি আমাকে? বলো কি তোমাকে? রেহান আর কিছু না বলে সোহানার গোলাপি নরম ঠোঁট দুটোর মাঝে হারিয়ে গেল। সোহানাকে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান ও সুখী মনে করতে থাকে রেহান। রাত হলে হারিয়ে যেতে কোনো এক অচেনা জায়গায়। পৃথিবীর সব অচেনা জায়গাগুলো চেনা করে নিচ্ছিল রেহান। এভারেস্ট থেকে শুরু করে অগস্ট মাস প্রাইমারের সেই মিশরের পিরামিড, কোনো কিছু বাদ যায়নি। সোহানার স্পর্শে রেহানকে পাগল করে কখনো শীত কিংবা কখনো জ্যোৎস্নাতে ভিজেছে তারা। সোহানার স্পর্শ রেহানকে পাগল করে তুলতে প্রতিটা মুহূর্ত। কখনো বুকে, কখনো বা কোলে মাথা রেখে সোহানার সাথে কেটে যেতে রেহানের পুরো রাত। আর ভোর হবার আগে রেহানকে নামিয়ে দিয়ে যেত বাসার উঠানে। নামাজ পড়ে বাকি সময়টুকু ঘুমিয়ে পার হতো রেহানের।
এদিকে ক্যাপ্টেন কিছু একটা আঁচ করতে পেরেছেন। এই নিয়ে কথা বলতে চাইলে এটা ওটা অজুহাত দিয়ে কাটিয়ে দিত রেহান। সে চাইতো না ওর আর সোহানার ব্যাপারটা কেউ জানুক। তার শরীরে অসুস্থ এটা সেটা বলে ক্যাপ্টেনকে এই নিয়ে কিছু বলতে দিত না। কিন্তু কেন যেন রেহানের শরীরের স্বাস্থ্য আগে থেকে আরও ভালো হচ্ছিল। শরীরে প্রচুর শক্তি অনুভব করতে লাগে সে। চেহারা সৌন্দর্য বেড়ে অনেক। যাই হোক, এইসব উদ্ভট চলাফেরা আর সহ্য করতে না পেরে ক্যাপ্টেন একদিন রেহানকে রুমে আসে। তাকে জিজ্ঞাসা করতে লাগলেন এই অনুভূতি, চালচলন আর ভবিষ্যতের কল্পনা নিয়ে। ভালো মতো চেপে ধরলে তিনি পরে টিকতে না পেরে রেহান ওর আরও সোহানার কথা বলে দেয়। তিনি অবিশ্বাসী ভরা চোখে রেহানকে দিকে তাকালেন। এটা এতটা তো আপনি কেউ সহজে বিশ্বাস করব না। ব্যাপারটা ক্যাপ্টেন আগে থেকেই কিছুটা বুঝতে পেরেছিলেন। তিনি নাকি একদিন গভীর রাতে রেহানকে বাড়ির উঠোনে একা একা দাঁড়িয়ে কথা বলতে দেখেছিলেন, কিন্তু কাউকেও দেখতে পায়নি। শুধু দেখতেন একটি ছোট নীলবের পায়রা রেহানের সাথে বসে আছে। আরেকদিন মাঝরাতে রেহানের ঘরে নারী কণ্ঠের গান শুনতে পায়। সেদিন থেকে তিনি রেহানকে সন্দেহের চোখে দেখতেন, কিন্তু আসলে ঘটনাটি তখন তিনি বুঝতে পারেনি। আজ রেহানের মুখ থেকে সব কিছু শুনে তিনি রেহানকে তার কসম দিলেন যে যেন ওই পরীর সাথে আর কথাও না যায়। রেহান অনেক করে তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন যে সে সোহানাকে খুব ভালোবাসে, ওকে ছাড়া তার জীবন মূল্যহীন, কিন্তু কিছু শুনলেন না তিনি। ক্যাপ্টেন সাহেব অনেক ভালো মানুষ। তিনি আমাকে উদ্ধার করেছেন। এই দুর্গম অচেনা জায়গায় নিজের ছেলের মতো আগলে রেখেছেন। তার কথার অবাধ্য হলে তাতে অপমান করা হবে আর নিজের কাছে ছোট হয়ে যাব। এসব ভাবতে থাকে রেহান। কথা আর বাড়ানো না, সে কথা দিতে হলো যে সোহানার সাথে কোথাও যাবে না। আর সোহানাকে ভুলতে শিগগিরই তার বিয়ে দেওয়া হবে, এবং তাতে তাকে সহমত দিতে হলো। আজ রাতে রুম বাইরে থেকে তালা দেওয়া থাকবে, যাতে সোহানার সাথে দেখা করতে বাইরে যেতে না পারে। এত বড় একটি ছেলেকে তালা দিয়ে রাখা হবে ভাবতে লজ্জা লাগছে, কিন্তু সোহানাকে কি করে বোঝাবে আর কি করে বা ভুলবে ওকে? মাথা কাজ করছে না রেহানের। তাছাড়া সোহানার পরিবারের সাথে ওর বোনেরা হয়ে গেছে। আজ রাতে ওর 4 বোনের মধ্যে এক বোনের বিয়ে। রেহানকেও নিতে আসবে বিয়েতে। ওর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবে আজ। ওদের সম্পর্কের কথা সোহানা ওর পরিবারকে জানিয়েছে। তারা ব্যাপারটা মেনে নিয়েছেন। সোহানা সবার ছোট, যেমন আদরে তেমন দুষ্টু, তেমন জেদ্দি আর বদরাগী। রেহান অবশ্যই ওর জেদটাও দেখেনি এখন। যাই হোক, রাতে সবাই ঘুমাবার পর সোহানার সময় মতো চলে এলো রেহানকে নেওয়ার জন্য। দরজা তালা দেয়া থাকলেও যেহেতু পরি, তার রুমে ঢুকতে ওর কোনো সমস্যা হয়নি। আজ অনেক সুন্দর করে সেজিয়েছে ওই, ঠিক যেন প্রাচীন যুগের পারস্য থেকে আসা কোনো এক রাজকুমারী। রেহান আবার মোহিত হয়ে পড়ল ওর প্রেমে। শুধু মুগ্ধের মতো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রেহান কিসে যেন ডুবে গেছে সে। ঘরের বাইরে তালা কেন? ও কিছু না, আজকাল চোর টাকাতেই উপদ্রব্য বেড়ে গেছে তো তাই। এগুলো কি সোহানা? তোমার পোশাক, এগুলো পরে নাও তো এক্ষুনি। এত রাজকীয় পোশাক দেখছি, এগুলো আমি পরতে পারবো না। উফ, এত কথা বলো না তো, পরে নাও, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। রেহানাকে রাজকুমারের মতো লাগছে। নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে বাংলার সেই কিংবদন্তি নবাব সিরাজদৌলত। হেসে দিল নিজেকে দেখে। সোহানা খিলখিল করে মিষ্টি সুরে হাসল। রাত 1:30।
সোয়েনা অনেক বড় সুইচ একটা বিল্ডিংয়ে ছাদে নিয়ে আসলো। রেহান ভালো করে চারিদিকে দেখে কিছু বুঝতে পারল না সে কোথায় নিয়ে এসেছে তাকে। এখানে বিয়ে আয়োজন হচ্ছে, নানা রং বেরঙের পোশাক, সুন্দরী সুদর্শন যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে, গল্প গুজব করছে। রেহান ভেবেছিল পুরুষদের মাথায় বড় বড় শিং দেখবে, এ বড় বড় দাঁত দেখবে, কিন্তু আশা ভঙ্গ হলো। এরা তো দেখতে সুদর্শন অনেক। পাশের সুন্দর করে বাজনা বাজাচ্ছে, বাজনাওয়ালারা সেই বাজনার তালে তালে কিছু সুন্দরী মেয়ে পরি নাচছে। বাতাসে বিভিন্ন রকমের ফুলের গন্ধ, তবে বকুলের সুবাসটা তীব্র, চারিদিকে বিভিন্ন রঙের আলো ছড়াছড়ি। এক পাশে অনেক রকমের খাবার সাজানো আছে, কিন্তু বেশিরভাগই মিষ্টি জাতীয় খাবার। রেহান মন্ত্রমুগ্ধ হয়ে সব কিছু দেখতে লাগলো, একেবারে বাগরুদ্ধ হয়ে গিয়েছিল। এখানে যারা এসেছে তাদের অনেকে রেহানের দিকে কেমন যেন কৌতূহলী ও ভিন্ন দৃষ্টিতে নিয়ে দেখছে। রেহানের কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। এত কি ভাবছো বলো তো, কি ব্যাপার? এত জায়গা থাকতে এখানে বিয়ে আয়োজন করলে তোমরা? শোনো, 1200 বছর পূর্ব আমরা দাদা দাদির বিয়ে এখানে হয়। তখন আমার দাদার বিশাল প্রাসাদ ছিল এখানে, ঠিক এটার মতনই বিশাল। আর তখন থেকে আমাদের বংশে সবাই বিয়ের এখানে হয়ে আসছে। তাই রেহান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমাদের বিয়ে এখানে হবে। কথাটা বলে লজ্জা পেয়ে ওর বোনদের কাছে চলে গেল। তারপর রেহানকে দেখিয়ে কি যেন বলল ওদের। রেহানের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে এখানে। সম্পূর্ণ ভিন্ন রূপ একটা জাতীয় মাঝখানে রেহান একা একজন, ওর বাকি বোনেরা রেহানকে ঘিরে ধরল। একজনের থেকে অন্যজন অসাধারণ সুন্দরী, প্রত্যেকের শরীরে থেকে ভিন্ন রূপ আলোর আভা বের হচ্ছে, কারো লাল, কারো সবুজ, আবার গোলাপি, আর কত কত রং। পরিচয় পর্ব শেষ করার পর ওরা সবাই রেহানকে প্রায় জোর করে নিয়ে এক জায়গায় বসলো। এক একজন এক এক রকমের প্রশ্ন করছে, আর রেহান উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছে। আর অদূরে সোয়েনা ওর বোনেদের বিয়ের তার সাথে বসে রেহানের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। রেহান ওর দিকে তাকালো অসহায় দৃষ্টিতে। ওর ব্যাপারটা বুঝতে পেরে উঠে আসলো দিকে। অনেক গল্প গুজব হলো তো, এবার ওকে ছাড়ো। তোরা এই তো সবে কিছুটা শুনলাম, প্রশ্ন করে করে মেরে ফেলবি নাকি ওকে? ইস, কি দরদের প্রেম রে বাবা, ওর এক বোন বলে উঠল, আর সাথে সাথে বাকি সবাই হেসে উঠল। অগ্নি চোখে তাকালো সোয়েনা ওদের দিকে। সবাই চুপ মেরে গেল সাথে সাথে। রেহান এই প্রথম সোয়েনার রাগ দেখলো, এমনকি সেও ওর এই অগ্নিদৃষ্টি দেখে কিছুটা ভয় পেয়ে গেল। এমনিতে ও দেখতে যেমন সুন্দর, তেমন রাগলেও ওকে লাগে আরো ভালো, ভয়ঙ্কর। এই চলো, এই আব্বু আম্মু অপেক্ষা আছেন, তোমার সাথে কথা বলবে, এসো। ধন্যবাদ সকল। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পরবর্তী পর্ব শিগগিরই দেওয়া হবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভেজাপুরীর পর্ব 5। এই চলো তো, আব্বু আম্মু আমাদের অপেক্ষায় আছেন। ও হ্যাঁ, চলো। হাঁপ ছেড়ে যেন বাঁচলো। রেহান সোয়েনার সাথে সাথে চলছে আর মনে মনে ভাবছে, বিয়েতে এসেছি নাকি ইন্টারভিউ দিতে। এখন সোয়েনার বাবা মা না যেন কি কি প্রশ্ন করেন। আচ্ছা, জেনপুরীদেরও ও কি আমাদের মতো রীতিনীতি মানতে হয়? কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় উপরে তাঁবু মতো ছাউনি দেয়া, তার নিচে দামি ক্যাপ্ট, তার উপর একটি বড় সিংহাসন, এর মতো সোফায় রাজকীয় পোশাকে দুজন মধ্যবয়স্ক নরনারী বসে আছেন, যেন আগের যুগের কোনো রাজা রানী।
তাদের আশেপাশে আরও কিছু লোকজন বসে গল্পগুজব করছেন। সোয়না বাবা বলে রাজার বেশে থাকা লোকটিকে গিয়ে জড়িয়ে ধরল। লোকটি সোয়নাকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর আরও অন্য মেয়েরাও দূর থেকে তাকিয়ে রইল। রেহান তাদের চোখে হিংসার ছবি স্পষ্ট দেখতে পেল, বুঝতে পারল এই পরিবারের সবচেয়ে আদরের কন্যা সোয়না। ওখানে ওরা যেতেই বাকি লোকগুলো সোয়নার বাবা মাকে কুর্নিশ করে চলে গেল। যেমন ভেবেছিল তেমন কোনো প্রশ্নের মুখোমুখি পড়তে হলো না রেহানকে। রেহানের সাথে অনেক ভালো ব্যবহার করলো তারা, অনেক সাধারণ কথাবার্তা হলো মানুষদের জগৎ ও তাদের জগৎ নিয়ে। কথায় কথায় রেহান জানতে পারলো তারা আসলে জিন পরীদের রাজরানী। তার মানে সোয়না সত্যিকার রাজকন্যা, মানে পরীর রাজকন্যা। এতক্ষণ নিজেকে খুব নগণ্য মনে হতে লাগলো রেহানের। অনেকক্ষণ গল্পগুজব করার পর রেহান ওঠার জন্য তারা দিল। আজকে তাহলে যাই আমি। যাই মানে? বাড়ি ফেরার কথা বলতে তারা কিছুটা অবাক হলো। আমরা তো ভেবেছিলাম যে তুমি একবারে চলে এসেছো। রেহান আর কিছু বলতে পারল না তাদের সামনে। সেদিন মনে মনে অনেক হেসেছিল রেহান। ঘর জামাই একেবারে পরীদের ঘর জামাই। হ্যাঁ, সুস্বাদু সব খাবার, অসম্ভব সুন্দর সব জায়গা ঘুরতে যাওয়া, না প্ল্যান, না গাড়ি, না টাকা খরচা, তার উপরে অসম্ভব সুন্দরী রাজকুমারী পরী প্রেমিকা। তবে ওদের রুয়ত নামে এক ধরনের যান আছে যা অনেকটা ঘোড়ার গাড়ির মতো। আগেকার দিনে রাজারা যেমন যুদ্ধের সময় ব্যবহার করত ঠিক সেই রকম। রথের সাথেও 3টে জোড়া করে সাদা ঘোড়া যুক্ত করা, কিন্তু ভিন্নতা হলো এই ঘোড়াগুলো পিঠে বিশাল বিশাল ডানা আছে। যাই হোক, আবার আগে সোয়নার বাবা রেহানকে একা ব্যক্তিগতভাবে কিছু কথা বলল, কিছু ডাল দিক আর কিছু খারাপ দিক সম্পর্কে। কথাগুলো একরকম। রেহানের সাথে যখন থেকে সোয়নার সম্পর্ক হয়েছে তখন থেকেই রেহানের ভিতর পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে কয়েক গুণ। এতে নাকি রেহানের আয়ু বৃদ্ধি পাবে। ওদের মতো দীর্ঘ আয়ু না হলেও অনেকটা বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষ থেকে কয়েক গুণ বেশি। শরীরের শক্তিও বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আর খারাপ দিকটা হলো যদি কোনো কারণে এই বন্ধন ছিন্ন হয় তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে সে দ্রুত অজানা অসুখে পড়ে মারা যাবে। তাছাড়া অনেক শত্রু পিছনে লেগে গিয়েছে, কারণ এই রাজপরিবারের অনেক শত্রু আছে, কিন্তু তারা কিছু করতে পারবে না যতদিন সোয়না ও তার রাজপরিবার তাদের রেহানের সম্পর্ক ছিন্ন না হয়েছে। রেহান ব্যাপারটা গুরুত্ব দিল না। ভোর রাত্রে সোয়না রেহানকে ওর বাবার রথে করে নামিয়ে দিয়ে ওর কপালে ছোট একটা আদর নিয়ে চলে গেল। ক্যাপ্টেন সাহেব ঘরের জানলা থেকে সব দেখলেন, কিন্তু রেহানে টের পেল না। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন সকালে ঘর থেকে বের হয়ে রেহান দেখল একজন বিদঘুটে চেহারা তান্ত্রিক ধরনের লোক বাসায় দাওয়ায় বসে ক্যাপ্টেনের সাথে কথা বলছে। পরনে লাল শালু, মাথায় বড় জটাধর, চুলের গোছা, হাতে অদ্ভুত রকম বাঁকানো লাঠি, আর সেটার মাথায় বড় শিং ওয়ালা পাহাড়ি চিতা বাঘের মাথার খুলি লাগানো। রেহানকে দেখে লোকটা তার হলুদ দাঁত বের করে বিশ্রী একটা হাসি দিল। রেহান পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে ঘরে চলে যায় ঘুমাবার জন্য। কাল রাতে অনেক জার্নি হয়েছে তার সোয়নার সাথে। লেক বেকাল গিয়েছিল, তাই ক্লান্ত লাগছে অনেক। শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেল রেহান। বিকেলে ক্যাপ্টেনের ডাকে ঘুম থেকে উঠল সে। বাবা, রেহান, কিছু কথা আছে তোমার সাথে। জি বলুন। তুমি তো আমার কোনো কথাই রাখলে না। আজ একটা কথা রাখতে হবে। কি কথা বলুন।
তিনি তাবিজ ধরনের কিছু একটা রেহানের বাম হাতে বাঁধতে বাঁধতে বলল, যত যাই হোক এটা তুমি খুলবে না, আমার কসম। এই তাবিজটা নিশ্চয়ই ওই তান্ত্রিক দিয়ে গেছে সুহানাকে আমার থেকে সরানোর জন্য। রেহান বুঝতে পারল কি আর করা, হতাশ হয়ে ক্যাপ্টেন দিকে চেয়ে রইল। রেহান আর ক্যাপ্টেন আস্তে আস্তে উঠে চলে গেল তার কাছ হতে। এখন জীবন গেলেও এই কসম ফেলতে পারবে না সে। সেই রাতে 1টার দিকে রেহান উঠলেন, বাগানটার সামনে পায়চারি করছিল আর সুহানার জন্য অপেক্ষা করছিল। ওকে আজ যে করেই হোক বোঝাতে হবে যে আমাদের বন্ধনটা আজ থেকে ছিন্ন করতে হবে, আমাদের মিল হওয়া সম্ভব নয়। কষ্টে রেহানের বুকটা ফেটে যাচ্ছে সুহানার। কিছুক্ষণ পর আসলো অগ্নিমূর্তি হয়ে, আমি তোমার কাছে আসতে পারছি না কেন? আর আসার পথে অনেক বাধা পেয়েছি, আজ অনেক কষ্টে এসেছি আমি। আর তোমার হাতে ওটা কি? আমি সহ্য করতে পারছি না, আর জলদি ওই খুলে ফেলো। আমি ক্যাপ্টেনের কসম দিয়েছি এটা আমি খুলতে পারবো না। কথা শুনে আরও রেগে গেল রেহান। ওকে বোঝানোর অনেক চেষ্টা করলো কিন্তু ও কিছুতেই মানছে না। ওর রাগের মাত্রা তীব্রভাবে বেড়ে চলেছে। চারিদিকে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, বাড়ির আশেপাশে তাণ্ডব নীলা চলছে, অন্য সব জায়গায় স্বাভাবিক পরিবেশ। এই অবস্থায় ক্যাপ্টেন বেরিয়ে এলেন চোখের আশঙ্কা নিয়ে। সুহানা ওনার কাছে অনেক কাকুতি মিনতি করলো, প্রায় পায়ে পর্যটন পড়ল, কিন্তু তিনি ওর কোনো কথাই শুনলেন না। তাকে রেহানকে ছেড়ে চলে যেতে বলল। অবশেষে সুহানার পরাজয় মেনে নিল আর রেহানের অবস্থাটা বুঝতে পারল। রেহান বলল, সুহানা আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো তোমাকে নিতে। আর তুমি যদি আমায় হও আর কারো হতে পারবে না। বিদায়। সুহানা বিদায় নিয়ে চলে গেল। প্রায় 3 বছর আগের কথা। ভীষণ অসুস্থ হয়ে আমি আমাদের বাড়ির কাছেই এক হাসপাতালে ভর্তি হই। আমার বেডের পাশে আরও একটি দেহি মুমূর্ষ রোগী। এই বুঝি মারা যাবেন এমন অবস্থা। তাকে আর অসুস্থ এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, আপনার কি অসুখ ভাই? ভাই আমার অসুখ এখন পর্যন্ত কোনো ডাক্তার ধরতে পারেনি। মানে আমার কি হয়েছে একমাত্র আমি জানি, কিন্তু কাউকে বলি না। বলে লাভও নেই, কারণ এই উন্নত প্রযুক্তি যুগে আমার কথা কেউ বিশ্বাস করবে না। পাগল ভাববে আমায়। আমাকে বলুন ভাই, আমি ভাববো না। ধন্যবাদ সকলকে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পরবর্তী পর্ব শিগগিরই দেওয়া হবে। এই পর্যন্ত অপেক্ষা করুন। শেষ পর্ব। আজ থেকে বছর 3 আগের কথা। আমি তখন অনেক সুন্দর সুস্বাস্থ্যবান ছিলাম, ঠিক সময় মতো সমস্ত কাজ করতাম আর লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই অসুখ কিভাবে হলো? বাবা মা তো আগেই চলে গিয়েছিল। চাচা ও চাচির কাছে অনেক কষ্টে অবহেলায় বড় হয়েছি। তারপর একে একে রেহানের বাড়ি ছাড়া, সুহানার সাথে দেখা, প্রেমের বিয়ের কথা এবং সুহানার বিদায়, সমস্ত আস্তে আস্তে বলল আমাকে। আমি মুগ্ধ হয়ে তার সব কথা শুনছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে একের পর এক ঘটনাগুলো সব ঘটে চলেছিল। এই পর্যটন বলে রেহান একটু থামল। আমি তার মুখের দিকে তাকালাম, দেখলাম তার চোখের কোণে অশ্রু গড়িয়ে এসেছে, যেন আর কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছিল না। সুহানার বিদায়ের কথা মনে পড়ে যেতে তার পুরাতন কষ্ট যেন চেপে বসেছে তার বুকের উপর। রেহান আবার বলতে শুরু করলো, সুহানার চলে যাবার পর আমার শরীরের অবনতি হতে থাকে। এই দিকে ক্যাপ্টেন সাহেবের কথা রাখতে বিয়েও করতে হলো আমাকে। মেয়েটির নাম মেঘা। মিষ্টি স্বভাবের হলেও একটু চঞ্চল কিন্তু ভদ্র। ক্যাপ্টেন সাহেবও ভীষণ পছন্দ করে মেয়েটাকে।
একেবারে নিজের মেয়ের মতো করে সেও করে, কিন্তু এত কিছুর পরেও না জানি কেন আমি ওকে মেনে নিতে পারিনি। স্ত্রীর অধিকার সে পায়নি বটে, কিন্তু কখনো আবদারও করেনি কিছু। আলাদা ঘরে থেকেছি এই নিয়ে ক্যাপ্টেন সাহেব অনেক বকাঝকা করলেও আমি শুনিনি। আমি শুধু বলেছি, আপনি যা চেয়েছেন আমি তাই করেছি, এখন আমার মতো আমাকে থাকতে দিন। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। তারপর কি হলো? সোয়েনাকে আমি ভুলতে পারিনি, তাই হয়তো মেঘাকেও মেনে নিতে পারিনি। পরী হলেও তো মানুষের মতোই ওদের সব কিছু আছে। মানে, এ যেমন ধরুন জন্ম, মৃত্যু, বিয়ে, সব কিছু পার্থক্য হলো ওদের কিছু ক্ষমতা আছে যা আমাদের নেই। ওরা উঠতে পারে কিন্তু আমরা পারি না। তবে আমাদের মতো ওদের আবেগ, অনুভূতি, রাগ, কষ্ট, ভালোবাসা সবই আছে। সোয়েনার চলে গিয়েছিল ঠিকই, তবে মাঝে মাঝে বকুলের গন্ধটা পেতাম। তার পাগলের মতো ওকে খুঁজতাম, কিন্তু দেখতে পেতাম না। হয়তো আশেপাশে কোথায় আছে, ও আমাকে দেখছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এরপর দিনগুলো অনেক কষ্টে পার হতে থাকে। ধীরে ধীরে আরও অনেক বেশি অসুস্থ হতে থাকে। কোনো ডাক্তার ও কবিরাজ আমাকে ভালো করতে পারল না। সোয়েনার বাবার কথাগুলি সব মিলে যাচ্ছে। সব সময় ভাবতাম ওই বুঝি মারা যাব। এইভাবে আরও কয়েক মাস কেটে যায়। তারপর আমার চেহারা এতটা বিধ্বংস হলো যে কেউ আমার কাছে আসার সাহস পেত না। মেঘাকে ওর পরিবার নিয়ে যায় এবং অন্য কোথাও বিয়ে দেয়। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠেছে রেহান। থামলো একটু, আবার বলে উঠল, আমি কথাগুলো বিশ্বাস করতে পারলেন না তাই না? কষ্ট করে শ্বাস নিয়ে বলল রেহান। ভাই, বিশ্বাস করব না কেন? খুব চিন্তায় পড়ে গেলাম। আসলে কি কথাগুলো বিশ্বাস করব, নাকি মানুষটার উন্মাদ? তবে মৃত্যুপথ যাত্রী একজন মানুষ কি মিথ্যা বলতে পারে? দু টানার পড়ে গেলাম। ভাই, আপনার অনেক কষ্ট হচ্ছে, এবার একটু বিশ্রাম নিন। আমার সময় শেষ। মরে গিয়ে তবে একদম বিশ্রাম নেব, তার আগে আমার বিশ্রাম নেই। এমন করে বলছেন কেন? দেখেন, সব ঠিক হয়ে যাবে। হবে না ভাই, রাখুন এসব কথা। আমার একটু শেষ ইচ্ছা রাখবেন? বলেন ভাই, চেষ্টা করে দেখব। মনে মনে বললাম, পাগলটা জানি আবার কি বিপদে ফেলে। দু হাতে ভর দিয়ে খুব কষ্টই উঠে বসল রেহান। বাম হাতটা একটু উঁচু করে বলল, আমার হাতের এই তাবিজটা খুলে দেবেন ভাই। প্রতিজ্ঞা করেছিলাম এটা আমি নিজে খুলব না, কিন্তু অন্য কেউ খুললেও তো আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে না, তাই না? কিন্তু আপনার পায়ে পড়ি ভাই, আমার কথাটা রাখুন। আমি হয়তো এক্ষুনি মরে যাব, খুব কষ্ট হচ্ছে আমার। দয়া করে একটু আমার শেষ ইচ্ছাটা রাখুন। আমিও অসুস্থ। কিন্তু রেহান এমনভাবে বলল যে প্রচণ্ড খারাপ লাগলো। তারপর কষ্ট করে উঠে গিয়ে তাবিজটা খুলে ফেললাম। এখনটা কি করব ভাই? বাইরে ছুঁড়ে ফেলে দিলাম রেহানের কথার মতো। ধন্যবাদ ভাই, আপনার দয়া কোনো দিন ভুলব না। এবার আপনি বিশ্রাম নিন তো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখলাম রেহান ঘুমিয়ে পড়েছে। তারপর আমি যে কখন ঘুমিয়েছি ঠিক মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। তখন প্রচুর বৃষ্টি হচ্ছে। পাশে তাকিয়ে দেখলাম রেহান নেই। এই অসুস্থ শরীরে নিয়ে কোথায় গেল? লোকটা নিচে পড়ে যায়নি তো আবার? একটু ভয় পেলাম। নিচটা ভালো করে দেখলাম, না, নিচেও নেই। তাহলে গেল কোথায়? হঠাৎ চোখ পড়ল ডান দিকের জানলাটার দিকে। বাইরে কেউ যেন মনে হয় বৃষ্টিতে ভিজছে। একটু কষ্ট করে উঠে জানলার কাছে গেলাম বিষয়টা ভালো করে দেখার জন্য। বাইরের দিকে চেয়ে ল্যাম্পের আলোতে যা দেখলাম তা একরকম। রেহানকে জড়িয়ে কেউ একজন দাঁড়িয়ে বৃষ্টিতে খুব করে ভিজছে। পিঠের ফিনিক্সের মতো এক জোড়া ডানা। আমাকে দেখে মাত্র রেহান জড়িয়ে আমার দিকে এগিয়ে আসলো, আর আসা মাত্রই বকুলের তীব্র সুবাস ভেসে এলো। তাহলে এ কি সেই সোয়েনা, শুদ্ধ নগরের রাজকন্যা? মানে রেহানের সেই ভিজা পরী? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না।
আমার দিকে তাকিয়ে দুজনে মিষ্টি করে হাসি ছুঁয়ে দিল, দু চোখ ভরা কৃতজ্ঞতা। আমার জন্য হয়তো ওরা অপেক্ষা করছিল বিদায় জানাতে। মাথা নাড়িয়ে আমি বিদায় জানালাম ওর। তারপর সোনার ডানাগুলো মেলে দিল বাতাসে। মুহূর্তেই হাওয়ায় ভেসে উঠল ওরা। পরম যত্নে রেহানকে আগলে রেখেছে সোয়েনা। উড়ে যাচ্ছে রেহান সোয়েনার সাথে। জানলায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রইলাম। প্রতিজ্ঞা করলাম তাদের জীবনের প্রথম পথ চলা সমাপ্ত।